বলেছে আমি চাই ভারত একটা বন্ধু প্রতিম প্রতিবেশী হিসেবে থাকুক। কিন্তু তারা তো গত ৫৪ বছর সেটা প্রমাণ দেয়নি। তারা আমাদের আপস্ট্রিমে একতরফাভাবে বাঁধ দিয়ে সমস্ত নদীতে বর্ষাকালে যখন আমাদের দেশে এমনি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তারা পানি দিয়ে বন্যা করে দিচ্ছে। শীতের সময় পানির দরকার পানি দিচ্ছে না। তারা আমাদের এখানে বর্ডার কিলিং করছে, বাণিজ্যে ঘাটতি আছে, ওয়াচ টাওয়ার করছে, কাঁটাতারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। তো এত কিছু করছে আমাদের দেশে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে ভারতপন্থী প্রচারণা চালাচ্ছে। আমাদের দেশে আপনি দেখেন টিভি চ্যানেল বাংলাদেশের লোকাল চ্যানেল থেকে ভারতের চ্যানেল বেশি। তো তারা তো বন্ধু প্রতিম কোনো কাজ করছেন না। উনি তো ওই যাত্রার পুতুল নাচের মতো উনি ছিলেন সেই পুতুল। পল কাঠিনারা তো এখানে ভারতের দূতাবাস ইন্ডিয়া এবং দূতাবাসের রয়ের যারা কর্মকর্তা আছে তাদের কাছে হয়তো অনুমতি দিয়েছে, তারা না করেছে। এবং আমাকে ওখানে একজন নিম্ন পদবীর কর্মকর্তা বলেছে যে আপনি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্রের শিকার। এখানে যে রয়ের এজেন্ট নাই আপনি বলতে পারেন এটা? ওনার বেশি আমি আমার বিবৃতিতে যে বলেছি যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দাঁত ভাঙা জবাব মানে কি আমি হুমকি দিয়েছি? আমি দাঁত ভাঙা আমার বিবৃতির মাধ্যমে দিয়েছি এবং বলছি আমি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো যারা ষড়যন্ত্রকারী সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পায়। বাংলায় একটা কথা আছে, আত্মবর্ণন মতে জগৎ। তার মানে হলো মানুষ নিজে অন্তর দিয়ে দুনিয়াটাকে দেখে। তারা যেহেতু ষড়যন্ত্রকারী, তারা যেহেতু মাস্তান গুন্ডামি তাদের পিতা করেছে, তাদের বড় ভাইরা করেছে, তো তারা নিজেরা ওই আমি যে দাঁত ভাঙা জবাব তার কথা জবাব দিব আমি। দাঁত ভাঙা জবাব মানে কি আমি তাকে হুমকি দিয়েছি? তারা ওই তাদের মস্তিষ্কের মধ্যেই আপনার প্রোগ্রামিং এমন ভাবে করা আছে যে তারা এগুলি ছাড়া কিছু বুঝেই না। তো আমার দাঁত ভাঙা জবাব আমি বিবৃতির মাধ্যমে দিয়েছি। এখন আপনার কি মনে হয় আপনার সম্পর্কে দিল এসব তথ্যের কোনো ভিত্তি আছে? মানে যেসব তথ্য আপনার সম্পর্কে দেওয়া হলো সেসব তথ্যের কোনো ভিত্তি আছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আমি দুটো বিবৃতিতে চ্যালেঞ্জ দিয়েছি। তারা একটা সামান্য তথ্য তো কোথাও দিতে পারেনি। তারা কোনো তথ্য উপাত্ত কোনো প্রমাণ তারা দিতে পারেনি। শুধু শোনা কথা কোনো নাম ছাড়া যে অমুক মিটিং হয়েছে ও একজন একটা বলেছে এইভাবে তারা বলছে। আমাকে একটা সুনির্দিষ্ট নাম বলুক তারা কোন ব্যক্তি কোথায় কখন কি হয়েছে। আপনি দেখেন তাদের একটার মধ্যে এরকম সুনির্দিষ্ট কিছু পাবেন। আইএসআই এর লোকজন তো মানে পাকিস্তানের লোকজন তো আসছেই, মানে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের দেশে আসছে, যেমন পররাষ্ট্র মন্ত্রী আসলেন। এছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েক মাসে পাকিস্তানের লোকজন আসছেন, বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তো আসলে কি এরকম কোনো কিছু হয়েছে যেখানে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে? এরকম কোনো আইএসআই নাম তো অনেকদিন, আইএসআই নাম আমাদের থেকে অনেক দিন শোনা আছে। অস্তিত্ব আছে কিনা আছে আমার প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই, আমার কোনো জানা নেই। এবং তাদের সাথে আমার কোনো ধরনের কোনো দূরতম সম্পর্ক ছিল না, এখনো নেই। আইএসআই আদৌ কোনো অস্তিত্ব বাংলাদেশে আছে কিনা তাও আমি জানি না। আমি শুধু যতটুকু জানি এটা প্রচারণার মাধ্যমে জানি। আর সরকারি পর্যায়ে মন্ত্রী আজকে এখন পররাষ্ট্রমন্ত্রী গত দুদিন থেকে বাংলাদেশে এসছেন, এগুলোর সাথে সরকারি ব্যাপার, এগুলোর সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমার সাথে তাদের কার কোনো মিটিং হয়েছে, কারো সাক্ষাৎ হয়েছে, আমি কারোর সাথে কোনো মিটিং করেছি? সব দলই তো এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে সব দলের সাথে তারা বৈঠক করেছে। তো এটার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তো সরকারের লোকও নই। আর সরকার তারা এখন কেন বাইলেটারাল সম্পর্ক উন্নয়ন করছে না করছে এগুলোর সাথে আমার কি সম্পর্ক? তারপরে সম্পর্ক উন্নয়নটা আপনি কিভাবে দেখছেন? মানে ভারতের সাথে এই সম্পর্ক উন্নয়নটা আপনি কিভাবে দেখছেন? মানে বাংলাদেশের জন্য ভালো কিছু মনে হচ্ছে কিনা? যে আমাদের সবার সাথে আমাদের পররাষ্ট্র নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। আমি তো সবার সাথেই বন্ধুত্ব চাই। আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমি চাই ভারত একটা বন্ধু প্রতিম প্রতিবেশী হিসেবে থাকুক। কিন্তু তারা তো গত ৫৪ বছর সেটা প্রমাণ দেয়নি। তারা আমাদের আপস্ট্রিমে একতরফাভাবে বাঁধ দিয়ে সমস্ত নদীতে বর্ষাকালে যখন আমাদের দেশে এমনি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তারা পানি দিয়ে বন্যা করে দিচ্ছে। শীতের সময় পানির দরকার পানি দিচ্ছে না। তারা আমাদের এখানে বর্ডার কিলিং করছে, বাণিজ্যে ঘাটতি আছে, ওয়াচ টাওয়ার করছে, কাঁটাতারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। তো এত কিছু করছে আমাদের দেশে, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে ভারতপন্থী প্রচারণা চালাচ্ছে। আমাদের দেশে আপনি দেখেন টিভি চ্যানেল বাংলাদেশের লোকাল চ্যানেল থেকে ভারতের চ্যানেল বেশি। তো তারা তো বন্ধু প্রতিম কোনো কাজ করছে না। ভারতের নিজের স্বার্থেই আমি মনে করি তাদের সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। কিন্তু ভারত সম্ভবত পৃথিবীতে একমাত্র দেশ তাদের সমস্ত প্রতিবেশীর সাথে বৈরী সম্পর্ক। তারা পূর্বে আপনারা নিশ্চয়ই জানেন, পূর্বে তারা শ্রীলঙ্কাতে তারা ইনভাইট করেছে, তারা মালদ্বীপে ইনভাইট করেছে। তো তাদের তো ইতিহাস ভালো নয়। তারা এই আধিপত্যবাদী সম্প্রসারণবাদী মনোভাব তাদের সবসময় ছিল, এখনো আছে। আপনাকে দীর্ঘদিন যেভাবে গুম করে রাখা হয়েছিল তার পেছনে ভারতের হাত ছিল। তো আমার কাছে সন্দেহ নাই।
আপনার কাছে কোনো প্রমাণ নাই, বাট ভারতের হাত ছিল এরকম। কি আমাকে আমাকে তো 1 মাস পরে বলা হয়েছিল যে আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 22শে অগাস্ট 2016 তে ধরেছে। 21শে সেপ্টেম্বর 2016 রাত 11:50 আমাকে বলেছে আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারও প্রায় 1 হুম মাস পরে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং 3 দিন জিজ্ঞাসাবাদ করে আমাকে বলা হয়েছে যে আপনাকে তদন্তের জন্য রাখছি আমরা। কিন্তু এরপরে আর কোনো জিজ্ঞাসাবাদ করেনি। যদি তদন্তের জন্য 8 বছর রেখে থাকে তাহলে জিজ্ঞাসাবাদ করবে না কেন? আর যে হুম অফিসার আমাকে মুক্তির জন্য সিদ্ধান্ত হয়েছে বলে বলেছে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি হুম এখন মুক্তির জন্য ঘন্টা গুনবো না দিন গুনবো? উনি বলেছিলেন যে হুম আপনার ব্যাপারে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমি বলতে পারবো না। হুম আমার মূল্যায়ন হলো যে সর্বোচ্চ পর্যায়ে তারা অনুমতি চেয়েছে এবং উনি তো ভারতের হুকুম ছাড়া কিছু করতেন না। উনি তো হুম ওই যাত্রার পুতুল নাচের মতো উনি ছিলেন সেই পুতুল। কলকাঠিনারা তো এখানে ভারতের দূতাবাস, ইন্ডিয়া এবং দূতাবাসের রয়ের যারা কর্মকর্তা আছে তাদের কাছে হয়তো অনুমতি দিয়েছে, তারা না করেছে। এবং আমাকে ওখানে একজন নিম্ন পদবীর কর্মকর্তা বলেছে যে আপনি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্রের শিকার। হুম হুম এটা তো বোঝার কোনো বাকি থাকে না। হুম তো সেই বিদেশি শক্তি নিশ্চয় এখনো আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে। সেই করছে ষড়যন্ত্রের অংশ হিসেবে আনন্দবাজার পত্রিকার এই যে এবং বিভিন্ন কি? সাংবাদিকদের তারা কি আপনি অপপ্রচার। যদি রিপোর্টটা পড়ে থাকেন তারা একটা তথ্য উপাত্ত দিতে পেরেছে? তাদের বক্তব্য সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পেরেছে? একটা তথ্য, কোনো ব্যক্তির নাম, কোনো ঘটনার নাম, দিন, তারিখ একটাও দিতে পারেনি তারা। এসব তাদের কারখানায় তৈরি করে খবর। এটা অস্থিতিশীল করার জন্য, আমাকে হয়রানি করার জন্য, আমাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা কিছু। মানে এখনো হয়তো বা আপনি ওনাদের কোনো না তাদের কোনোভাবে না কোনোভাবে টার্গেট আছেন, সেই জন্য হয়তো। জি, তারা তারা এখনো আমাকে মানে আমার প্রতি তাদের আগ্রাসী মনোভাব এখনো আছে। কারণ আমি ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ, আমি ভারতের বিরুদ্ধে খুব সবসময় ভারতের বিরুদ্ধে আমার ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ নেই। আমি আমার দেশপ্রেম থেকে আমার দেশের জন্য যারা ক্ষতিকর তাদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থেকেছি। হুম এখন যেটা মানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি রাজনীতির, সেই পরিস্থিতিতে পাকিস্তানের এই যে পররাষ্ট্রমন্ত্রী আসলেন এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা চলছে এবং ওনারা বলছেন যে 2 বার ওনারা ক্ষমা চেয়েছেন। আহ তারপরে ওনারা বলছেন যে মানে বাংলাদেশকে মনটাকে বড় করার জন্য বা ইয়ে করার জন্য এগুলো। তো আপনার কাছে কি মনে হয় যে এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ এসেছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের, এবং সেটা বাংলাদেশের জন্য শুধু প্রসারী প্রভাব রাখবে বলে মনে করেন কিনা? আমি তো আগেও বলেছি যে আমি সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে এবং এটা আমাদের পররাষ্ট্র নীতিও তাই বলে। এখন দেখেন আপনি, একসময় আমরা ভারতের অংশ ছিলাম 1947 আগে, তাই না? হুম তাই বলে কি আমরা এখন ভারতের সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই? আমরা তো চাই না। আমরা একসময় ব্রিটিশদের অধীনে ছিলাম, আমরা তো ব্রিটিশদের সাথে খারাপ সম্পর্ক রাখতে না। তো একটা হুম সময় কখন কে কি ছিল, এরপর যখন দেশ খন্ড খন্ড বিভক্ত হয়ে যায় একটা ভূখণ্ড, তখন তো পূর্বে ছোট্টটা ধরে আমরা পিছনের দিকে তাকাতে পারি না, আমাদের সামনে তাকাতে হবে। সেই হিসাবে কারোর সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক আমি রাখতে চাই না। আমি ভারতের সাথে এখনো বলছি তারা আমাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক চাই, আমি তাদের বুকে জড়িয়ে ধরবো আমার বন্ধু হিসাবে। তো কারোর সাথেই আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কারোর সাথেই, এটা তো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটা তো আপনার এমন একটা জিনিস যে সুসম্পর্ক বজায় রাখলে দুই পক্ষই লাভবান হয়। সুসম্পর্ক বজায় রাখলে দুই পক্ষের জন্য ক্ষতিকর। সবসময় একটা সন্দেহ, একটা এই আশঙ্কা। যে না মনে হয় যে এখনো অনেকে মনে করছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত, পাকিস্তানের সাথে সম্পর্ক সম্পর্ক ভালো ভালো রাখা এক রাখা। জিনিস, সম্পর্ক ভালো রাখা এক জিনিস, আর আপনি দেখেন তাবাস্সুম মোয়াজ্জেম খান লিখেছে 54 বছর পরে আবার আমাদের একসাথে হওয়া। এটা পাগলের প্রশ্ন। যে একটা দেশের দুটা খণ্ড, দুটো অংশ পশ্চিমে তাদের বৈষম্যমূলক আচরণের জন্য একসাথে থাকতে পারলো না। আচ্ছা 54 হুম বছর পরে দুইটাকে আবার একত্রিত করার যদি কেউ কল্পনা করে, সে সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, সে সম্পূর্ণ মানসিক ভাবে বিকৃত। কিন্তু সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমি কোনো প্রতিবন্ধকতা দেখি না। সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নেই, কিন্তু পূর্ব পূর্ব পাকিস্তান ফেরত পাওয়াটা মানে তাদের যে স্বপ্ন, এটা এরকম তো একটা তারা রাষ্ট্রীয়ভাবে, তারা তো রাষ্ট্রীয়ভাবে এমন কোনো কিছু বলেছে বলে আমি জানি না। ওই মহিলা হুম রিপোর্ট করেছে, আমি মনে করি সে রয়ের এজেন্ট। সে ওই আনন্দবাজার পত্রিকার সাথে এই দুটা যোগ সাজসে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এটা করছে। এবং সেখানে আপনার পাকিস্তানে নামটাও যে এসেছে। পাকিস্তানে যে রয়ের এজেন্ট নাই আপনি বলতে পারেন, এটা ওনার বেশি আছে, ওনার প্রতিটি বেশি আছে। দেশে এবং আমি আছে, মনে করি আমাদের কাছে সেখানেও আছে। কারণ ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, এবং হুম এই জন্য আমি মনে করি যে এই মহিলা রয়ের এজেন্ট
এবং উনি এটা একটা উদ্ভট কল্পনা করে এই রিপোর্টটা করেছে। আমার নামও বলেছে। আমাকে আপনার বলেছে যে নাম আমি পাকিস্তান, হ্যাঁ, আমি পাক প্রেমী এই ধরনের একটা কথা কি যেন বলেছে। আমাকে বললাম তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আমার বিবৃতিতে, আপনি দেখেন যে একটা মানুষ একটা, আমি কোনো কথা, কাজ বা আচরণে কোনো পরিমাণ পাকিস্তানের প্রতি মানে আস্থা দেখিয়েছি, পাকিস্তানের প্রতি প্রেম দেখিয়েছি, বাংলাদেশের প্রতি আস্থা দেখায়নি, বাংলাদেশের প্রতি আমার আনুগত্য অনুপরিমাণ সন্দেহ, একটা উদাহরণ করে দেবো, আমি চ্যালেঞ্জ দিতে পারি। এগুলো ওই মহিলা, ওই রয়্যাল প্রডিউসড রডের কারখানায় তৈরিকৃত এই খবর ওই মহিলা ওদিক থেকে দিয়েছে, আনন্দবাজার দিয়েছে, এবং এই দুইটা নিয়ে আমাদের দেশে রয়ের যারা এজেন্ট আছে তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে রসিয়ে রসিয়ে প্রচার করছে।